আচ্ছা, আপনাদেরকে পাওয়ার নিয়ে এ পর্যন্ত অনেক সময় অনেক কিছু বলা হয়েছে। মোটামুটি এখন স্ক্রিনে যা লেখা বা যা আজকে পড়াবো তার অ- অনেক কিছু হয়তো আপনাদের মনে হবে যে আগে শুনেছি। শুধু আলফা কম্পিউটেশনটা আজকে নতুন দেখবেন। আর এরপরে আমরা হয়তোবা খুব ছোট করে কিছু ভিএলএসআই টেস্টিং এর একটা মেথড দেখবো, কিভাবে আমরা সার্কিটের মধ্যে কোনো ফল্ট থাকলে সেই ফল্টটা বের করা যায়। তাহলে পাওয়ার দিয়ে শুরু করছি। পাওয়ার কনজাম্পশন বলতে আমরা এখনো পর্যন্ত আপনাদের এই ভিএলএসআই ওয়ান লেভেলে স্ট্যাটিক এবং ডাইনামিক পাওয়ার কনজাম্পশনকে বুঝে থাকি। আমাদের আপনার ল্যাবে করার সময় দেখেছেন যে আমাদের যখন স্ট্যাটিক ছিল সিগন্যালের লেভেলটা, অর্থাৎ যখন সিগন্যাল লেভেলটা চেঞ্জ হচ্ছে না, মানে আমাদের ইনপুটে কোনো চেঞ্জ যখন নাই, যখন তার জন্য আউটপুটে কোনো চেঞ্জ হচ্ছে না, ইনপুটে কোনো চেঞ্জ নাই এবং তার জন্য আউটপুটে কোনো চেঞ্জ হচ্ছে না, এরকম একটা অবস্থা আমরা বলছি যে এখন আমাদের সিগন্যালটা স্ট্যাটিক মোডে আছে। এই স্ট্যাটিক মোডে কোনো পাওয়ার কনজাম্পশন যদি হয় সেটাকে আমরা বলছি স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন। আর যদি আমাদের ইনপুট লেভেল চেঞ্জের সময় বা আউটপুট লেভেল চেঞ্জের সময় ওই মোমেন্টে যদি কোনো কোনো প্রকার পাওয়ার কনজাম্পশন হয়, সেটাকে আমরা বলছিলাম চেঞ্জিং এর সময় পাওয়ার কনজাম্পশন হচ্ছে বলে ওটাকে আমরা বলছি ডাইনামিক পাওয়ার কনজাম্পশন। এখন আমাদের স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশনের মধ্যে আমরা এখানে মূলত লিকেজ এবং শর্ট সার্কিট পাওয়ারের কথা বলবো। আরো অনেক অনেক সোর্স থাকতে পারে বা অন্যান্য অনেক রিজন থাকতে পারে, বাট ফর দ্য টাইমিং আমরা শুধু লিকেজ, দ্যাট মিনস সাব থ্রেশহোল্ড লিকেজ বা পিএন জাংশনের লিকেজের জন্য যেই স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন হয় সেটা এখানে দেখবো। আর হচ্ছে শর্ট সার্কিটের কারণে যদি কোনো স্ট্যাটিক অবস্থায় সিগন্যালের শর্ট সার্কিটের কারণে যদি কোনো পাওয়ার কনজাম্পশন হয় সেটাকে আমরা বলছি শর্ট সার্কিট স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন। ঠিক একইভাবে ডায়নামিকের ক্ষেত্রে আমরা তিনটা কেস এখানে স্টাডি করব। একটা হচ্ছে ক্রোবার। ক্রোবারটা হচ্ছে আমাদের যখন সিগন্যালটা চেঞ্জ হচ্ছিল ইনপুটে এবং আউটপুটে, তখন ওই চেঞ্জটা যতক্ষণ সময় ধরে হয় ওই অতক্ষণ সময়ে পিমস এবং এনমস দুইটা সাইমালটেনিয়াসলি একই সময় অন থাকে। যখন দুইটা সাইমালটেনিয়াসলি একই সময় অন থাকে তখন ভিডিডি থেকে গ্রাউন্ডে একটা পাথ তৈরি হয় কিছু সময়ের জন্য। ওই পাথে কারেন্ট ফ্লো করে এবং তার জন্য করেসপন্ডিং পাওয়ার কনজাম্পশনটাকে আমরা বলছি ক্রোবার ডাইনামিক পাওয়ার কনজাম্পশন। আচ্ছা, সুইচিং ক্রোবারকে কখনো কখনো কোনো কোনো জায়গায় সুইচিং হিসাবেও বলেছে, বাট সুইচিং কে বেটার এভাবে ডিফাইন করতে পারলে ভালো হয় যে সুইচিংটাকে আমরা বলবো যে আমাদের যে আউটপুট লোড ক্যাপটা আছে সেটা ইনপুট ভ্যালুর উপর নির্ভর করে যখন আউটপুটটা চেঞ্জ হচ্ছে, যদি আউটপুট চেঞ্জ না হয় তাহলে সুইচিং হচ্ছে না ইভেন্চুয়ালি আউটপুটে, তাহলে সেখানে কোনো ডাইনামিক পাওয়ার কনজাম্পশন হবে না। কিন্তু যদি সুইচিং হয় তার মানে হচ্ছে ধরেন একটা ইনভার্টারের ইনপুটে জিরো ছিল, আপনার আউটপুট আছে ওয়ান, এখন আপনি ইনভার্টারের ইনপুটে ওয়ান দিলেন, তখন তার আউটপুটটা হয়ে গেল জিরো, তার মানে হচ্ছে আউটপুটে যেখানে আমাদের লোড ক্যাপ চার্জ অবস্থায় ছিল সেটা ইনপুটের উপর নির্ভর করে ডিসচার্জ হয়ে যেতে হয়েছে। তো এই যে ডিসচার্জটা হয়ে যেতে হয়েছে, আউটপুটটা সুইচ করেছে, এটা করতে গিয়ে যে কারেন্ট ফ্লো হলো এবং যে পাওয়ার কনজাম্পশনটা হলো এটাকে আমরা বলছি সুইচিং পাওয়ার, সুইচিং ডাইনামিক পাওয়ার কনজাম্পশন। আর যদি আমাদের ইনপুটের কারণে আউটপুটের পার্টিকুলার বা সার্কিটের ভেতরে কোনো নোডে কোনো গ্লিচ তৈরি হয়, যে গ্লিচ হচ্ছে খুব সীমিত সময়ের জন্য থাকে, ওই ইনপুট সুইং এর জন্য এই গ্লিচটা আসে বলে এবং সেটা খুব সীমিত সময়ের জন্য থাকে বলে ওটাকে আমরা বলি ডাইনামিক পাওয়ার ডিউ টু গ্লিচ। তাহলে আমরা ডাইনামিক পাওয়ারের এই তিনটা ফ্যাক্টর বা তিনটা সোর্সের কথা এখানে স্টাডি করব। আর স্ট্যাটিক পাওয়ারের ক্ষেত্রে লিকেজ আর শর্ট সার্কিট পাওয়ারের কথা আমরা দেখব। আচ্ছা, লিকেজ যে স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন ছিল সেটা নিয়ে আপনাদেরকে আগেই ক্লাসে একবার দেখানো হয়েছে, একটা কারেন্ট এক্সপ্রেশন দেখেছিলাম। সাব থ্রেশহোল্ডে আমাদের লিকেজ কারেন্টটা কেমন হয় ওটা দেখানো হয়েছে আপনাদেরকে ক্লাসে, এবং আমরা ওটা নিয়ে কিছু অ্যানালাইসিসও করেছি, গেট টু সোর্স বা ড্রেন টু সোর্স ভোল্টেজের উপর বা থ্রেশহোল্ড ভোল্টেজের উপর লিকেজটা কেমন ভ্যারি করে ওই কারেন্ট ইকুয়েশন দিয়ে দেখেছিলাম এবং বলেছিলাম যে ওই কারেন্টটা লিকেজের সময় ফ্লো, মানে লিকেজ মোমেন্টে ওই কারেন্টটা ফ্লো করতেছে লিকেজের রিজনিং হিসাবে যখন আমাদের ডিভাইসটা বন্ধ থাকার কথা, অর্থাৎ সাব থ্রেশহোল্ড কাট অফে যখন ছিল তখন ডিভাইসটা বন্ধ থাকার কথা, কিন্তু তখন ওখানে এই লিকেজ কারেন্টটা ফ্লো করতে থাকে। এই কারেন্ট এক্সপ্রেশনের ক্লাসে দেখানো হয়েছিল, তো এই জন্য ওই কারেন্ট দিয়ে যেই করেসপন্ডিং পাওয়ার কনজাম্পশন হচ্ছে সেটাকে আমরা বলছিলাম লিকেজ পাওয়ার কনজাম্পশন। তাহলে লিকেজের ক্ষেত্রে আপনারা একটা কারেন্ট এক্সপ্রেশন দেখেছেন, আই সাব সাব থ্রেশহোল্ড লিকেজের একটা কারেন্ট এক্সপ্রেশন দেখেছেন। আমি আপনাদেরকে আরো হয়তো বা পিএন জাংশনের ক্ষেত্রে যেই লিকেজটা হয় তার জন্য আমি ইকুয়েশন আপনাকে দেখাবো। এই পার্টিকুলার কারেন্ট গুলো ইভেনচুয়ালি আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস আমরা অ্যাজিউম করতে পারি লং চ্যানেল সার্কিটের ডিভাইসের ক্ষেত্রে জিরো হয়,
বাট আমরা যত দিন দিন আমাদের টেকনোলজি নোটকে শ্রিঙ্ক করে যাচ্ছি, যত আমরা ইভেনচুয়ালি আরো নিচের দিকে নোটে নামছি। আপনারা ল্যাব আগে করতেন হচ্ছে 90 ন্যানোমিটারে, এবার আমরা ক্যাডেন্সে যে লাইব্রেরি যেই লাইব্রেরি না, আগে বলা হচ্ছে যে লাইসেন্স পেয়েছি, এবং তাতে ওরা যে লাইব্রেরিটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 45 ন্যানোমিটার। ইভেন 22 ন্যানোমিটারও আমাদের কাছে আছে, আমরা হয়তো বা কখনো সুযোগ থাকলে আপনাদেরকে দেখাই। বাট আপনারা যে ল্যাপটপ ব্যবহার করছেন, এই ল্যাপটপ গুলোর মধ্যে অনেকগুলাই আছে যেটা অলরেডি আরো অনেক নিচের নোট দিয়ে ফ্যাব্রিকেট করা, কারো হয়তো বা 13, 12 অথবা কারো হয়তো বা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেট করা হয়ে থাকতে পারে আপনাদের ল্যাপটপ গুলো এক্সিস্টিং। এবং অনেক ফাউন্ড্রি এখন অলমোস্ট 3 ন্যানোমিটার বা তার নিচেও অনেক ইয়েতে কাজ করছে। সো এই জন্য যত আমরা টেকনোলজি নোটকে শ্রিঙ্ক করছি, আমাদের শর্ট চ্যানেল ইফেক্ট গুলো তত বেশি প্রমিনেন্ট হচ্ছে। যত শর্ট চ্যানেল ইফেক্ট গুলো প্রমিনেন্ট হচ্ছে, তত হচ্ছে এই সাব থ্রেশোল্ড কারেন্ট এবং এই পিএন জাংশন, রিভার্স পিএন জাংশন কারেন্ট, এই সাব থ্রেশোল্ড কারেন্ট এবং রিভার্স পিএন জাংশন, এই সকল কারেন্ট গুলো অবাঞ্ছিত, এই সকল কারেন্ট গুলো হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে দিয়ে ফ্লো করতে শুরু করবে। তার মানে যখন আমরা কনসিডার করছিলাম আমাদের পিমস অথবা এনমস যে কোনো একটা অফ সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ইউজুয়ালি স্ট্যাটিক মোমেন্টে ফ্লো করছে না, তখনও এই কারেন্ট গুলো ফ্লো করতে থাকে। এবং এই জন্য এই কারেন্ট ফ্লো করার কারণে তার করেসপন্ডিং যে পাওয়ারটা আমরা পাবো, এটা তো ডিসি পাওয়ার। তার মানে হচ্ছে এটার ফর্মুলাটা হচ্ছে ভিডিডি টাইমস আই সাব অথবা ভিডিডি টাইমস আইপিএন। এই জন্য যে পাওয়ারটা কনজিউম করছে ভিআই, এই পাওয়ারটাকে আমরা বলছিলাম লিকেজ পাওয়ার কনজাম্পশন। এবং এটা স্ট্যাটিক মোমেন্ট হয়। স্ট্যাটিক মোমেন্ট মানে হচ্ছে আমরা যখন ইনপুট দিয়েছিলাম, ধরেন একটা পার্টিকুলার ইনপুট যদি এরকম হয়, সেই রকম ইনপুটের জন্য যদি আমাদের কোনো কারণে আউটপুটটা চেঞ্জ হয়, তাহলে আমাদের স্ট্যাটিক মোমেন্ট গুলো হচ্ছে এখানে। অর্থাৎ আমাদের স্ট্যাটিক মোমেন্ট হচ্ছে যখন ইনপুটের জন্য আউটপুটের কোনো ভ্যারিয়েশন হয়নি, এগুলো হচ্ছে সব স্ট্যাটিক মোমেন্ট। অথবা এটা, এবং তার জন্য এটা হচ্ছে স্ট্যাটিক মোমেন্ট। আমাদের ইনপুটের জন্য আউটপুটের কোনো চেঞ্জ হয়নি। কিন্তু আমাদের ডাইনামিক মোমেন্ট গুলো হচ্ছে যখন আমাদের ইনপুট ভ্যারি করতে থাকে এবং তার জন্য করেসপন্ডিং আউটপুট ভ্যারি করতে থাকে। ইনপুট অথবা আউটপুট কোনো একটা যখন ভ্যারি করতে থাকে এবং তার জন্য যখন সার্কিটের মধ্যে ইফেক্ট পড়ে, এই মোমেন্ট গুলোতে আমরা যে ইফেক্টটা পাবো সেটাকে আমরা বলছি ডাইনামিক মোমেন্টে পাওয়া ইফেক্ট। এবং এই মোমেন্টে যদি কোনো কারেন্ট কনজিউম করে সেটাকে বলবো ডাইনামিক মোমেন্টের কারেন্ট। এগুলোতে কোনো কারেন্ট কনজিউম করলে ডাইনামিক মোমেন্টের কারেন্ট। এবং এখানে যদি কোনো পাওয়ার কনজাম্পশন হয় সেটা হবে ডাইনামিক পাওয়ার কনজাম্পশন। তো আমাদের স্ট্যাটিক পাওয়ার লিকেজ আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস, আমাদের যখন ইনপুট ছিল কনস্ট্যান্ট আইদার 0 বা 1, আউটপুট যখন কনস্ট্যান্ট 1 অথবা 0, তখন এই লিকেজ আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস 0 হওয়ার কথা, কোনো স্ট্যাটিক পাওয়ার কনজিউম করার কথা না। কিন্তু আপনারা যখন ল্যাবে কাজ করেছেন তখন দেখেছেন যে স্টিল কিছু পাওয়ার কনজিউম করতে থাকে। এটা আমাদের সিমুলেশন থেকে আমরা পাই। তো এই লিকেজের বিভিন্ন সোর্স আছে, দুটার কথা আমরা এখানে দেখছি, ইকুয়েশন হয়তো বা সামনে দেখবো। সেটা হচ্ছে সাবথ্রেশোল্ড লিকেজ, যেটা ইকুয়েশন অলরেডি আপনারা দেখেছেন। আর পিএন জাংশনের ইকুয়েশনটা আমি হয়তো নেক্সট দিন আপনাকে দেখাবো। এই ইকুয়েশন গুলো আমাদেরকে দিয়ে দেয় যে যখন আমাদের সার্কিটটা টার্নড অফ অবস্থায় আছে অথবা যখন সার্কিটটা অপারেটও করছে, তখন আন্ডার নর্মাল সার্কামস্ট্যান্সেস এগুলোর হওয়ার কথা ছিল 0, কিন্তু এগুলো নন জিরো ভ্যালুর কারণে যে পাওয়ার কনজাম্পশনটা হয় সেটাকে আমরা বলছি স্ট্যাটিক মোমেন্টের লিকেজ পাওয়ার কনজাম্পশন। আচ্ছা, শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশনটা কি? শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশন বা শর্ট সার্কিট কারেন্ট, যেটা আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট থেকে এই শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশনটা হয় স্ট্যাটিক মোমেন্টে। সেটা কেমন? সেটা হচ্ছে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখানো হয়েছিল 4টা জিনিস। রেজিস্টিভ লোড আপনাদেরকে দেখিয়েছি, রেজিস্টিভ লোড টাইপ সার্কিট। রেজিস্টিভ লোড টাইপ সার্কিট দেখিয়েছি আপনাদেরকে, যেখানে সার্কিটটা তৈরি করা হয়েছিল এরকম ভাবে এই সার্কিটটা দেখিয়েছিলাম না আপনাদেরকে? ভি ইন দিয়ে ভি আউট নিয়েছি, উপরে পি মসকে সরিয়ে একটা আর দিয়ে রিপ্লেস করেছিলাম এবং বলেছিলাম এটা রেজিস্টিভ টাইপ লোড। তারপর আপনাদেরকে দেখানো হয়েছিল এনহ্যান্সমেন্ট টাইপ, এনহ্যান্সমেন্ট টাইপ স্যাচুরেটেড লোড। সেই সার্কিটটা দেখতে কেমন ছিল? সেই সার্কিটটা ছিল উপরে একটা পিমস দিয়ে সেটাকে কানেক্ট করে দেওয়া হয়েছে ভিডিডির সাথে, তারপর নিচে একটা পিমস দিয়ে সেখানে ভি ইন দিয়েছিলাম, নিচে ছিল গ্রাউন্ড, আর এখান থেকে আউটপুট নিয়েছি। এই সার্কিট দেখানো হয়েছিল। কেউ রেসপন্ড করেন? এই সার্কিট গুলো দেখানো হয়েছে না? জি স্যার, অফলাইন ক্লাস হয়েছে। রাইট। তারপর এনহ্যান্সমেন্ট টাইপ লিনিয়ার লোড দেখানো হয়েছিল এরকম। এনমস, সরি এনমস, সবই এনমস এখানে। ভিডিডি,
প্লাস এটা ভিডিডি, এখানে ইনপুট দিয়ে এখান থেকে আউটপুট, কিংবা আপনাদেরকে দেখিয়েছিলাম ডিপ্লেশন লোড দেখেছিলাম এরকম ভি ইন দিয়ে এখান থেকে আউটপুট 4 নম্বরে। তারপর আপনাদেরকে 5 নম্বর দেখাচ্ছিলাম সুডো এনমস দেখেছিলাম এরকম উপরে একটা পিমস থাকবে যেটা গ্রাউন্ডেড, এবং তারপর এখানে ইনপুট দিয়ে এখান থেকে আউটপুট নেওয়া। এই সকল সার্কিট আপনাদেরকে দেখানো হয়েছিল। আমরা বলেছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট পারপাজে এই সার্কিট গুলোর অপারেশনের কথা আপনাদেরকে বলেছিলাম। এই যে 5টা সার্কিট এখানে এঁকেছি, এই 5টা সার্কিটের একটা কমন সমস্যা আছে। কমন সমস্যা হচ্ছে এই 5টা সার্কিটের জন্যই, আপনারা যদি এই 5টা সার্কিটের জন্যই ভি ইন এর ভ্যালু 1 দিয়ে রেখে দেন, 1 বছরের জন্য ধরেন 1 দিয়ে রেখে দিয়েছেন কনস্ট্যান্ট, তাহলে এই 5টা সার্কিটের জন্যই ওই 1 বছর ধরে আপনি 1 দিয়ে চলে গেছেন, আউটপুটে 0 হয়ে হয়তোবা থাকার চেষ্টা করবে, এক্স্যাক্টলি 0 হবে না বলেছিলাম ক্লাসে। এবং এই ভি ইন এর ভ্যালু 1 এর কারণে এই 5টা সার্কিটেরই এনমস নেটওয়ার্কের, মানে এই যে টিক দিয়ে যাচ্ছে এখানে এখানে এখানে, এগুলো সবগুলো অন হয়ে থাকবে। আর এই 5টা সার্কিটের উপরের নেটওয়ার্ক, দ্যাট মিনস যেখানে আমরা পিমস কে রিপ্লেস করেছি, এই আর, তারপর এই সুডো এনমস এর এই পিমস, এই এনমসটা, উপরের এই এনমসটা, উপরের এই এনমসটা, এরা সবসময়ই অন থাকে। তাহলে নিচের এই ভি ইন এর কারণে যখন নিচের এনমসটা অন হলো, তখন এই 5টা সার্কিটের প্রত্যেকের জন্যই কিন্তু ভি ইন এর ভ্যালু 1 এর কারণে সবসময়ই ভিডিডি থেকে গ্রাউন্ডে একটা পাথ থাকবে। দুটো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভিডিডি থেকে গ্রাউন্ডে একটা কনস্ট্যান্ট পাথ থাকবে, একটা কনস্ট্যান্ট সিগন্যালের জন্য। সিগন্যাল যখন চেঞ্জ করা হচ্ছে না, সেই স্টেবল সময়ে, সেই স্ট্যাটিক সময়ে আপনার সবসময় ভিডিডি থেকে গ্রাউন্ডের মাঝখানে একটা কনস্ট্যান্ট পাথ থাকবে দুইটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। তার মানে সেখানে সবসময় একটা স্ট্যাটিক কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করতে থাকবে। অর্থাৎ এই সার্কিটে স্ট্যাটিক মোমেন্টে এই শর্ট সার্কিট কারেন্টের কারণে টাইমস ভিডিডি দিয়ে যে পাওয়ার কনজাম্পশন হয়, সেটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন। সুবিধা হচ্ছে আমরা যখন স্ট্যাটিক সিমস সার্কিট ফ্যামিলি পড়েছিলাম, তার জন্য এটার সুবিধাটা ছিল যে এই স্ট্যাটিক সিমস এর ক্ষেত্রে আমাদের সুবিধাটা ছিল যে এখানে আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস এরকম কোনো শর্ট সার্কিট ফর্ম করে না, বিকজ আপনি যখন ভিএন এর ভ্যালু 1 বা 0 দেন, যখন ভিএন এর ভ্যালু আপনি 1 দেন, তখন নিচেরটা অন হলেও উপরেরটা অফ হয়ে যায়, সরাসরি কোনো পথ থাকে না। বা আপনি যখন ভিএন এর ভ্যালু 0 দেন, তখন উপরেরটা অন হলেও নিচেরটা অফ হয়ে যায়, সরাসরি কোনো পথ থাকে না। তাই এখানে আইএসসি ফ্লো করার কোনো চান্স থাকে না। কিন্তু অন্য যে 5টা আপনাকে ক্লাসে দেখানো হয়েছে, রেজিস্টিভ লোড বা যেরকম এনহ্যান্সমেন্ট টাইপ বা ডিপ্লেশন টাইপ বা সুডো এনমস, এগুলোর প্রত্যেকের মধ্যেই কিন্তু ইভেন্চুয়ালি ওই আইএসসি থাকে, শর্ট সার্কিট কারেন্টটা ফ্লো করবে, এই জন্য শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশন হয়। তো এটাকে আমরা বলছি শর্ট সার্কিট স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন। ঠিক আছে, এখন ডায়নামিকে আসেন। তাহলে ওগুলা গেল স্ট্যাটিক। ডায়নামিকের ক্ষেত্রে আমরা এই 3টা আছে, ক্রোবার, সুইচিং আর গ্লিচ। আচ্ছা, ধর আমরা ক্রোবার নিয়ে কথা বলতে চাই। ক্রোবার যদি বলি, ক্রোবারটা হচ্ছে, আপনারা ধরেন একটা স্ট্যাটিক সিমস ইনভার্টারের কথা যদি বলি, আমরা এই ইনপুটটা ধরেন দিলাম, এই ভি ইন ইনপুটের জন্য আমরা ধরেন এই ভি আউটটা পাচ্ছি, উদাহরণ হিসেবে বলছি এই ভি আউটটা পাচ্ছি। এখন এই ভি ইনটা যখন আপনি দিয়েছেন, এই ভি ইন যখন 0 ছিল আর এখানে যখন আপনারা ইনপুটে 1 দিয়েছেন, এই 0 থেকে 1 এই মাঝখানের এই সময়টাতে এই ডাইনামিক যখন সিগন্যালটা যখন চেঞ্জ হচ্ছে, এই ডাইনামিক মোমেন্টে কিন্তু এই ভি ইনটা যখন বেড়ে বেড়ে এখানে এই ভিটিএন এর ভ্যালু আর উপরে যখন ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু, এই দুটা পয়েন্টের মাঝখানে যখন থাকে, এই দুটা পয়েন্টের মাঝখানে যখন থাকে, তখন আপনার বোথ এনমস এবং পিমস দুইটা কিন্তু একত্রে অন থাকে, দুইটা সাইমালটেনিয়াসলি অন থাকে, একই সাথে দুইটা সাইমালটেনিয়াসলি অন থাকে। তার মানে দুটা যখন সাইমালটেনিয়াসলি অন, তখন আপনার উপরের এই ভিডিডি আর নিচের গ্রাউন্ড এর মাঝখানে পিমস নেটওয়ার্ক আর এনমস নেটওয়ার্ক দুইটাই এখন অন থাকে। এই
মাঝখানের জোনের মাঝখানে। সো এখানে PMOS এর জন্য একটা রেজিস্ট্যান্স আর NMOS এর জন্য একটা রেজিস্ট্যান্স ফর্ম করে। সো এখানে কিন্তু কনস্ট্যান্টলি একটা কারেন্ট ফ্লো করবে এই চেঞ্জটুকু সময়ের জন্য। এই কারেন্টটাকে বলা হয় ক্রোবার কারেন্ট। এবং এই যে পাওয়ার কনজাম্পশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রোবার পাওয়ার কনজাম্পশন। এবং এটা কতক্ষণ হবে? আপনি এই স্লোপটা যতক্ষণ অ্যাক্টিভ, তার মানে এই স্লোপের কোরেসপন্ডিং টাইমটা যদি আপনি নেন, এই টাইমটা যতক্ষণ থাকবে ততক্ষণ এই পাওয়ার কনজাম্পশন হতে থাকবে। তার মানে যদি এরকম হয়, তাহলে যদি আপনার এই হয় দুটা পয়েন্ট, তাহলে এই পুরো সময় ধরে ক্রোবার কারেন্ট ফ্লো করবে বা ক্রোবার পাওয়ার কনজাম্পশন হবে। এটা ডাইনামিক মোমেন্টে হয় বলে আমরা এটাকে ডাইনামিক পাওয়ার কনজাম্পশন বলছি। স্ট্যাটিক মোমেন্টে এরকম কোনো ব্যাপার নাই। সো এই জন্য ক্রোবার কারেন্টটা ডাইনামিকে ফ্লো করে বলে তাকে ডাইনামিক পাওয়ার কনজাম্পশন বলা হচ্ছে। আচ্ছা, এখন ধরেন পরেরটা হচ্ছে সুইচিং পাওয়ার কনজাম্পশনটা কি? সুইচিং বলতে মিন করা হচ্ছে ক্রোবারকেও কোনো কোনো বইতে বা আমাদের কোনো কোনো ইয়েতে আপনারা লেকচারে হয়তো বা দেখবেন কোনো কোনো স্লাইডের মধ্যে ক্রোবারকে সুইচিং বলছে। ক্রোবার ওয়ান টাইপ অফ সুইচিং তো বটে, কিন্তু সুইচিং এর একটা ভালো হচ্ছে আউটপুট নোড সুইচিং মিন করা হয়। তো আমরা এখানে সুইচিং বলতে আউটপুট নোড সুইচিং মিন করছি। সেটা কেমন? সেটা হচ্ছে ধরুন আপনার কাছে ফর এক্সাম্পল একটা ন্যান্ড গেট আছে। একটা ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটে ধরেন ইনপুটে ছিল 0 0, আপনার আউটপুটটা, সরি একটা অ্যান্ড গেট আছে, জাস্ট অ্যান্ড গেট দিয়ে দেখে, একটা অ্যান্ড গেট আছে, আমাদের ইনপুটে ছিল 0 0, তার জন্য আমাদের আউটপুটটা, এই আউটপুট লোড ক্যাপ CL, সে 0 ভোল্টই পাচ্ছে ইনপুট 0 0 জন্য। ঠিক আছে, ধরেন আপনি অনেকক্ষণ 0 0 রাখলেন, এরপরে চেঞ্জ করলে 0 1 দিলেন, আউটপুট কিন্তু স্টিল আপনার 0ই আছে। একটু পরে আপনি 1 0 দিয়েছেন, আউটপুট কিন্তু আপনার স্টিল 0ই আছে। আবার আপনি 0 0 দিয়েছেন, স্টিল কিন্তু 0ই আছে। কোনো এক সময় যদি আপনি ইনপুটে 1 1 দেন, তখন কিন্তু এই যে 0 0 ছিল এতক্ষণ, এটা আর থাকছে না, তখন ইনপুটটা 1 হয়ে যাচ্ছে। তার মানে আপনার এই ইনপুটকে, এই আউটপুটকে কিন্তু চার্জ করতে হচ্ছে। আপনার এই ইনপুটের পার্টিকুলার একটা প্যাটার্নের জন্য আউটপুটটা কিন্তু এতক্ষণ যত যাই চেঞ্জ করেছেন না কেন, আউটপুট কিন্তু চেঞ্জ হয়নি। শুধুমাত্র এই ইনপুট প্যাটার্নের জন্য আপনার আউটপুটটা কিন্তু এখন চেঞ্জ হলো। আপনার আউটপুটটা যেহেতু চেঞ্জ হচ্ছে এখানে, তার মানে সে আইদার চেঞ্জ হওয়া মানে হচ্ছে 0 থেকে 1 অথবা 1 থেকে 0 হবে। এখানে 0 থেকে 1 হওয়ার মানে হলো চার্জ করছেন। এই চার্জিং এর সময় সে চার্জ সাপ্লাই দেওয়ার কারণে যে পাওয়ার কনজাম্পশনটা হলো, এটাকে আমরা বলছি সুইচিং পাওয়ার কনজাম্পশন, বিকজ এইখানে আপনার আউটপুটটা সুইচ করেছে। এতক্ষণের জন্য কিন্তু কোনো চেঞ্জ হয়নি বলে কোনো পাওয়ার কনজাম্পশন হয়নি, এবারই মাত্র হলো। আবার ধরেন 1 1 এর পরে আপনি 1 1 রেখে দিয়েছেন, এরপরে যখনই আবার ধরেন আপনি এই 1 কে 1 0 করলেন বা 0 1 করে ফেললেন, তখন আর আউটপুটটা কিন্তু 1 থাকবে না, আবার আউটপুটটা 0 হয়ে যাবে। শুধুমাত্র তখনই আবার আপনার আউটপুটটা ডিসচার্জ হচ্ছে, অর্থাৎ ওই মোমেন্টে ডিসচার্জ হওয়ার কারণে একটা পাওয়ার কনজাম্পশন হবে। ওটাকে আমরা বলছি, আউটপুট যেহেতু সুইং সুইং করছে আউটপুটটা, সো ওটাকে আমরা বলছি সুইচিং পাওয়ার কনজাম্পশন। তার মানে এই সুইচিং পাওয়ার কনজাম্পশনটা ডিপেন্ড করবে আপনার ইনপুট পার্টিকুলার প্যাটার্নের জন্য। যদি আপনার আউটপুটটা সুইচ করে, আইদার 0 থেকে 1 হয় বা 1 থেকে 0 হয়, তাহলে এটাকে আমরা বলবো সুইচিং পাওয়ার কনজাম্পশন। তার মানে এই পাওয়ারটা নির্ভর করবে সুইচিং এর উপরে, সুইচ কি করছে কিনা। যদি আপনার আউটপুট নোড সুইচ কখনো না করে, তাহলে কিন্তু এই পাওয়ার কনজাম্পশনটা হবে না। যদি সুইচ করে, তাহলে পাওয়ার কনজাম্পশন হবে। যদি সুইচিং খুব বেশি হয়, তাহলে পাওয়ার কনজাম্পশন বাড়বে। যদি সুইচিং আপনার কম হয়, তাহলে পাওয়ার কনজাম্পশন কমবে। তো এই কারণে এই সুইচিং পাওয়ার কনজাম্পশনের ফর্মুলা হচ্ছে আলফা সি ভিডিডি স্কোয়ার এফ। যদি কখনো সময় হয় এটার প্রুফ আপনাদেরকে দেখাবো, বাট এই মুহূর্তের জন্য ফর্মুলাটা রাখেন, কারণ এই ফর্মুলাটা আমাদের আজকের জন্য ইম্পর্টেন্ট। আমাদের সুইচিং পাওয়ার কনজাম্পশনের তাহলে বললাম মেইন ফ্যাক্টরটাই হচ্ছে আমাদের ওই পার্টিকুলার নোডটা কি সুইচ করছে কিনা। তাহলে সুইচিং পাওয়ার কনজাম্পশনের মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের ওই পার্টিকুলার আউটপুট নোডটা কি সুইচ, বা ওই পার্টিকুলার নোডটা কি সুইচ করছে কিনা। যদি ওটা কোনো কারণে সুইচ করে, চেঞ্জ করে, 0 থেকে 1 হয় বা 1 থেকে 0 হয়, তাহলে আমাদের ওই নোডটা সুইচ করবে এবং ওটা আলটিমেটলি চার্জ অথবা ডিসচার্জ করবে। ওই চার্জিং বা ডিসচার্জিং এর জন্য যে পাওয়ার কনজাম্পশনটা হবে, ওটাকে আমরা বলছি সুইচিং পাওয়ার কনজাম্পশন। এবং এই কারণে তার ফর্মুলাটার দিকে যদি আপনারা তাকান, এই ফর্মুলার মধ্যে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন, যেই ক্যাপাসিটরকে সে চার্জ করবে বা ডিসচার্জ করবে, তার মানে তাকে আপনার বেশি চার্জ প্রোভাইড করতে হবে বা তাকে থেকে বেশি চার্জ আপনার সরাতে হবে। তার অর্থ সি এর উপর সে নির্ভর করবে, এই জন্য ফর্মুলাতে সি আছে। ডেফিনেটলি আপনার এই চার্জিং ডিসচার্জিংটা নির্ভর করবে আপনার
কত ভোল্টেজে আপনি অপারেট করছেন, এই জন্য এখানে ভোল্টেজ আছে। আর একটু আগে বললাম সুইচিং যত বেশি হবে, আপনার সুইচিং যত ফ্রিকোয়েন্টলি করবেন তত পাওয়ার কনজাম্পশন অবশ্যই বাড়বে, বিকজ যত বেশি সুইচিং করছেন আপনার আইদার চার্জ দিতে হচ্ছে, আবার চার্জ সরাতে হচ্ছে, আবার দিতে হচ্ছে, আবার সরাতে হচ্ছে। এই সুইচিং আপনি যত বেশি করবেন তত বেশি পাওয়ার কনজাম্পশন, বিকজ এক সুইচিং এ আপনি চার্জ প্রোভাইড করলেন, অন্য সুইচিং আপনি চার্জ আবার গ্রাউন্ডে নিয়ে আসলেন, আবার আপনি প্রোভাইড করলেন, আবার নিয়ে আসলেন। সো আপনি যতবার সুইচ করবেন, যত ফ্রিকোয়েন্টলি করবেন, আপনার এই পাওয়ারটা তত বাড়বে। সো এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় হচ্ছে রেগুলার ফ্রিকোয়েন্সি এফ, তাকে আমরা একটা ফ্যাক্টর দিয়ে গুণ করি, সেই ফ্যাক্টরটা হচ্ছে আলফা। রেগুলার আপনার সার্কিটের ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, আর আমরা একটা ফ্যাক্টর দিয়ে গুণ করি, এই ফ্যাক্টরকে বলা হয় সুইচিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরকে বলা হয় সুইচিং ফ্যাক্টর, অথবা সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর, অথবা অ্যাক্টিভিটি সুইচিং ফ্যাক্টর। সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর বলে ভালো। সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর অর্থাৎ আমাদের আলফা হচ্ছে সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর। কতটুকু পরিমাণ আপনার সুইচিং করছে সেটা এই আলফা ঠিক করে দিবে। আপনার রেগুলার ফ্রিকোয়েন্সির সাথে এই আলফাকে গুণ করলে কত ফ্রিকোয়েন্টলি আপনার এই নোডটা চার্জ হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, আমরা সেই ভ্যালুটা পাই। আলফাকে বলা হয় সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর। এটা একটা ফ্যাক্টর যার ভ্যালু 0 থেকে 1 এর মাঝখানে যে কোনো ভ্যালু হতে পারে। এটা একটা, এই ফ্যাক্টরটা একটা প্রবাবিলিটি ইন্ডিকেট করে। এই প্রবাবিলিটি বলছে যে আপনার ওই পার্টিকুলার নোডটা কি সুইচ করবে কি না। যদি আপনার ওই নোডটা সুইচ অবশ্যই করে তাহলে আলফার ভ্যালু হবে 1, আর ওই নোড যদি সুইচ কখনোই না করে তাহলে আলফার ভ্যালু হবে 0। দেখেন আলফার ভ্যালু যদি 0 হয় তাহলে একে আপনার যখন আলফাকে যখন এফ দিয়ে গুণ করবেন তখন সেই ভ্যালুটা হচ্ছে 0। তার মানে ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন সার্কিটের, সে কখনোই সুইচ করবে না। আর আপনার যখন আলফার ভ্যালুটা 1, তখন আলফাকে যখন আপনি এফ দিয়ে গুণ করবেন তখন দাঁড়াবে 1 টাইমস এফ সমান সমান এফ। তার মানে আপনার সার্কিটের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিতেই সে সুইচ করছে। অবভিয়াসলি আপনার সার্কিটের ফ্রিকোয়েন্সি চাইতে তো আর বেশি ফ্রিকোয়েন্সিতে সে সুইচ করতে পারবে না, বিকজ ম্যাক্সিমাম ওই ফ্রিকোয়েন্সিতেই সিগন্যাল আসছে এবং ম্যাক্সিমাম ওই ফ্রিকোয়েন্সিতেই আপনার আউটপুট নোটটা সুইং করতে পারে, সুইচ করতে পারে। তার মানে সুইচিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হতে পারে এফ, অথবা মিনিমাম ফ্রিকোয়েন্সি হতে পারে 0। তো এই কারণে আমরা ওই আলফা ফ্যাক্টর দিয়ে এটাকে গুণ করে আলফা এফ পাই, যেখানে আলফার ভ্যালু 1 হতে পারে সর্বোচ্চ, অথবা মিনিমাম হতে পারে 0। তাহলে এই তিনটা জিনিস আনলেই আপনারা আলটিমেটলি ডাইনামিক পাওয়ারের ওই ফর্মুলাটা পাবেন। সেটা হচ্ছে আলফা টাইমস এফ, আর হচ্ছে ক্যাপাসিট্যান্স যেটাকে আপনি চার্জ বা ডিসচার্জ করছেন, লোড ক্যাপ সিএল বলি, আর হচ্ছে আমাদের যে ভোল্টেজটা আছে যে সোর্সটা, সেখান থেকে তো আলটিমেটলি আপনাকে চার্জ প্রোভাইড করা হচ্ছে, তার স্কোয়ার। সো ডাইনামিক পাওয়ারের ফর্মুলাটা দাঁড়াচ্ছে পি ডাইনামিক হচ্ছে আলফা সি ওই পার্টিকুলার নোডের ক্যাপ ভি স্কোয়ার বা ভিডিডি স্কোয়ার টাইমস এফ। আলফা সি ভি স্কোয়ার এফ, এটা হচ্ছে আমাদের ডাইনামিক পাওয়ার কনজাম্পশনের ফর্মুলা। ডাইনামিক পাওয়ার বলতে স্পেসিফিক্যালি মিন করা হচ্ছে সুইচিং পাওয়ারটা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। আরেকটা হচ্ছে আপনার আছে যেটা হচ্ছে গ্লিচ, আমরা উদাহরণ দিয়ে সামনে দেখব। গ্লিচ, গ্লিচের জন্য যে পাওয়ার কনজাম্পশন হবে সেটাও হচ্ছে ডাইনামিক পাওয়ার কনজাম্পশন। গ্লিচ মানে হচ্ছে, গ্লিচটা সাধারণত উদাহরণ দেই হচ্ছে আমরা আনব্যালেন্সড আর ব্যালেন্সড পাথকে কম্পেয়ার করে। গ্লিচকে সাধারণত আমরা উদাহরণ দেই হচ্ছে আনব্যালেন্সড আর ব্যালেন্সড পাথ, এই দুটা পাথকে কম্পেয়ার করে আমরা গ্লিচের উদাহরণ দেই। তার মানে আমরা দেখতে পাই যে আনব্যালেন্স অথবা ব্যালেন্সড কোন একটা পাথের মধ্যে একটা প্রবলেম হয়, যে প্রবলেমটা হচ্ছে আপনার আউটপুট, ধরেন ইনপুট সুইং এর কারণে, ধরেন আপনার ইনপুটে আমি বললাম এ বি সি ডি, চারটা ইনপুট আছে। আমি বললাম এরা একটা, এই চারটার এন্ড গেট হচ্ছে আপনার আউটপুটে আসবে, এফ হচ্ছে চারটার এন্ড অপারেশন। আমি বললাম যে ধরেন এ তে আছে 1 ফর এক্সাম্পল, বি তে 1, সি তে ধরেন 0 0 আছে, আর ডি তে আছে ধরেন 1, এরকম আছে। আর বললাম একটু পরে আপনার এ হয়ে যাবে 0, বি থাকবে আনচেঞ্জড, সি হয়ে যাবে 1, ডি হয়ে যাবে আনচেঞ্জড। মানে ডি আর বি বললাম আনচেঞ্জড অবস্থায় আছে, আর এ ধরেন 1 থেকে 0 তে সুইং করবে, আর সি 0 থেকে 1 এ সুইং করবে। আমি বললাম এই ঘটনাটা ঘটবে একটা এন্ড গেটের জন্য। তাহলে এন্ড গেটের অপারেশন, এই চারটার এন্ড আগেও 0 ছিল, এই চারটার এন্ড কিন্তু সুইং এর পরেও 0ই থাকবে। অর্থাৎ আমাদের আউটপুটটা ডিজায়ার্ড হচ্ছে
সবসময় 0 ভোল্ট থাকার কথা। কিন্তু এইটা পার্টিকুলার সার্কিট কনস্ট্রাকশনের উপরে কখনো কখনো এমন হতে পারে যে আপনারা হয়তো বা দেখবেন যে 0 থেকে থেকে কোনো একটা সময় হালকা একটা কারেন্ট ফ্লো করে আবার 0 হয়ে গেল। এই যে মাঝখানে ভোল্টেজটা কোনো একটা সময়ের জন্য 1 ভোল্ট হয়ে যায়, এই সময় যখন তার ভোল্টেজটা 1 ভোল্ট হয়ে গেল, এই 1 ভোল্ট হওয়া মানে কি, ওই পার্টিকুলার নোডের ক্যাপটাকে সে চার্জ করেছে আবার ডিসচার্জ করেছে। 1 ভোল্ট হওয়া মানে হচ্ছে সে আগে চার্জ করেছে, তারপর ডিসচার্জ করেছে, তার মানে চার্জিং ডিসচার্জিং পাওয়ার কনজাম্পশন হয়েছে। এই যে 0 থেকে সবসময় 0 থাকার কথা ছিল, বাট মাঝখানে এক সময় হালকা একটু বেড়ে আবার 0 হয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে দেখলে বুঝবো যে আচ্ছা এটা আসলে 0 থাকার কথা ছিল, বাট মাঝখানে কোন একটা গ্লিচের কারণে, এটা একটা সার্কিটের গ্লিচের কারণে আমাদের এটা একটু কোনো কিছু সময়ের জন্য খুব হালকা ডেল্টা সময়ের জন্য 1 ভোল্ট হয়ে আবার 0 হয়েছে। এই গ্লিচের কারণে যে পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে চার্জিং এবং ডিসচার্জিং এ, সেই পাওয়ারটাকে আমরা বলছি ডায়নামিক পাওয়ার কনজাম্পশন ডিউ টু গ্লিচ। এটাকে আমরা বলছি ডাইনামিক পাওয়ার কনজাম্পশন ডিউ টু গ্লিচ। এটা আমরা হয়তোবা নেক্সট ক্লাসে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন পার্টিকুলার সিগন্যালের জন্য পার্টিকুলার কিছু সার্কিটের ক্ষেত্রে এই ধরনের গ্লিচ থাকে, এবং ওটার উপর নির্ভর করে হচ্ছে আমাদের সার্কিট ডিজাইনের টপোলজিটা কেমন হবে সেটাকে ঠিক করতে হয়, যে আমাদের এই পার্টিকুলার জোনের মধ্যে আমরা কি ব্যালেন্সড পাথ ব্যবহার করব নাকি আনব্যালেন্সড পাথ ব্যবহার করব, সেটা ঠিক করে দেয় আমাদের এই গ্লিচের উপর নির্ভর করে আমাদের ঠিক করতে হয়। তাহলে আপনারা দুটো স্ট্যাটিক পাওয়ারের কথা দেখলেন, যে সাব থ্রেশহোল্ড লিকেজ কে আমরা বলছি একটা স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন, আর বলছিলাম শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশন হচ্ছে স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন। আর ডায়নামিকের মধ্যে আপনারা কি কি দেখলেন? শুরুতে আমরা বললাম ডায়নামিকের মধ্যে হচ্ছে ক্রোবার কারেন্টের জন্য যে পাওয়ার কনজাম্পশন হচ্ছে সেটা। এরপরে দেখেছেন একটা পার্টিকুলার নোড যদি সুইচিং হয়, যদি চেঞ্জ হয় ভোল্টেজটা, তার জন্য যে অবভিয়াস চার্জিং অথবা ডিসচার্জিংটা হবে সেটাকে আমরা বলছিলাম সুইচিং এর জন্য ডায়নামিক পাওয়ার কনজাম্পশন। আর লাস্টে আপনারা দেখলেন যেটা আনওয়ান্টেড এই গ্লিচের কারণে যে ডায়নামিক পাওয়ার কনজাম্পশন হয়, এটাকে আমরা বলছি ডায়নামিক পাওয়ার কনজাম্পশন ডিউ টু গ্লিচ। তাহলে আজকে আমাদের দেখার মূল উদ্দেশ্য হচ্ছে পি ডাইনামিক, যেটা আর কি সুইচিং এর ক্ষেত্রে আমরা যে একটু আগে ফর্মুলা দেখালাম, আলফা সি ভিডিডি স্কোয়ার এফ। এই ফর্মুলার মধ্যে ফার্স্ট অফ অল আপনার ওই পার্টিকুলার যে নোড নিয়ে আমরা আলোচনা করছি সেই নোডের ক্যাপাসিটেন্স টু ফিক্সড, তারপর আপনার সিস্টেমের ভোল্টেজ ভিডিডিও ফিক্সড, আপনার জন্য এখন এটা 1 ভোল্ট। আপনার সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে আপনার সার্কিট অপারেট করছে সেটাও কিন্তু ফিক্সড। তাহলে আপনার ডিপেন্ড করছে কি, ডিপেন্ড করছে ওই পার্টিকুলার নোডের আলফাটা কেমন হবে, তার উপর নির্ভর করবে অবভিয়াসলি ওই নোডের ক্যাপাসিটেন্স কত, তার উপরও নির্ভর করবে যে আলটিমেটলি ডায়নামিক পাওয়ার কনজাম্পশনটা কত হবে। যেহেতু আপনার ভি এবং এফ পুরো সার্কিটের জন্যই ফিক্সড, ভি এবং এফ পুরো সার্কিটের জন্যই ফিক্সড, তার মানে সার্কিটের যে কোনো নোডের, ধরেন এই N1 নোডের জন্য তার পাওয়ারটা হবে প্রপোর্শনাল হবে আলফা সি এর গুণফলের উপরে। তার মানে একটা পার্টিকুলার নোডের পাওয়ার কনজাম্পশন ডাইনামিক কেমন হবে সেটা নির্ভর করবে তার কতটুকু ক্যাপ আছে এবং তার সুইচিংটা কেমন হচ্ছে। আর ক্যাপ আপনার সাইজিং থেকে আসে, ক্যাপটা আসতেছে আপনার এক হচ্ছে সাইজিং থেকে আসবে, পাশাপাশি ক্যাপ কিন্তু অন্য জায়গা থেকেও আসে, যেটা হচ্ছে আপনার সার্কিটের এখন ইনপুট প্যাটার্ন কেমন আছে তার উপর নির্ভর করে ক্যাপাসিটেন্সটা। ইনপুট প্যাটার্ন কেমন আছে তার উপরে ক্যাপাসিটেন্সটা নির্ভর করে। এই কথাটা এখন নাও বুঝতে পারেন, এটা এই মুহূর্তে আমাদের স্কোপের অংশ না, এটাকে হয়তো পরে কোনো এক সময় ব্যাখ্যা করব যে ইনপুট প্যাটার্নের উপরে কিভাবে আমাদের ক্যাপাসিটেন্সটা নির্ভর করে। বাট এখনকার জন্য মনে রাখবেন এই ক্যাপাসিটেন্সটা আসে সাইজিং থেকেও আসে। সাইজিং মানে হচ্ছে আপনার ট্রানজিস্টরের সাইজ কিভাবে চুজ করেছেন তার উপর নির্ভর করে ক্যাপাসিটেন্সটা আসে, যেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের যে ডিফিউশন ক্যাপ গুলা বা গ্রাউন্ড ক্যাপ সেটা। আর ইনপুট প্যাটার্নের উপর নির্ভর করে যে ক্যাপটা ভ্যারি করে ওটাকে বলা হয় কাপলিং ক্যাপ। কাপলিং ক্যাপটা নির্ভর করে ইনপুট প্যাটার্নের উপরে, তো তার জন্য যে ক্যাপটা আসে ওটাকে বলা হচ্ছে কাপলিং ক্যাপ। তাহলে এই সি এরও আপনার দুটা টার্ম থাকে, একটা হচ্ছে ধরেন এই জি হচ্ছে গ্রাউন্ড ক্যাপ জিএনডি প্লাস সিসি টাইমস এখানে ধরেন অন্য একটা ফ্যাক্টর থাকে বিটা। এই ফর্মুলা এখন জরুরি না, জাস্ট লিখলাম। তার মানে ওই ক্যাপটা হচ্ছে আসলে সাইজিং থেকেও আসে, পাশাপাশি আসে আপনার ইনপুট প্যাটার্নটা কেমন আছে তার উপর। বাট আমাদের আজকের কনসার্ন হচ্ছে এই আলফা, ওই নোডের সুইচিংটা কেমন হবে, এই আলফার ভ্যালুটা বের করা। তাহলে আমরা এখন ওই আলফার ভ্যালুটা বের করাটা হচ্ছে দেখবো। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে এই সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর, সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর আলফাটা
বের করা, সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর বা আলফাটা বের করা। আচ্ছা, ধরেন উদাহরণস্বরূপ আমরা শুরু করি একটা একটা খুব বেসিক, ধরেন একটা অ্যান্ড গেট বললাম, যার ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুটটা ধরেন আমাদের জেড নোড। আচ্ছা, এখন এটা ট্রুথ টেবিলটা যদি আমরা লিখি, তাহলে পসিবল দুইটা ইনপুটের জন্য চারটা আছে, 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, আউটপুট যেহেতু এটা একটা অ্যান্ড, টু ইনপুট অ্যান্ড, তার মানে এই তিনটা ক্ষেত্রে 0 আর একটা ক্ষেত্রে আপনারা 1 পেয়েছেন। আচ্ছা, আলফাকে বললাম কি, আলফা হচ্ছে সুইচিং অ্যাক্টিভিটি এই নোডের জন্য বলছি, আলফা সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর এই নোডের জন্য। তাহলে আলফা একটা প্রবাবিলিটি মিন করে, যে প্রবাবিলিটি বলছে যে আপনার এই নোডটা কি সুইং করবে কিনা। সুইং করা মানে হচ্ছে এই নোডটা কি 0 থেকে 1 হবে, বা এই নোডটা কি 1 থেকে 0 হবে কিনা, এই সুইচিংটা হবে কিনা সেটা এই আলফাটা ঠিক করে দিবে। এই নোডটাকে সুইচ করবে কিনা এটা হচ্ছে আলফা ঠিক করে দিবে। আমরা এই নোটেশন দ্বারা মিন করি যে এই নোডটা কি সুইচ করবে কিনা সেটা আলফা ঠিক করে দিবে। এখন এই নোডটা সুইচ করবে কিনা তা নির্ভর করছে কিসের উপর, মিউচুয়ালি এক্সক্লুসিভ দুটা ঘটনার উপরে। একটা হচ্ছে যে আপনার ওই নোটটা প্রবাবিলিটি, ওই নোটটা 0 হওয়ার প্রবাবিলিটি কত, আর ওই নোটটা 1 হওয়ার প্রবাবিলিটি কত। তার মানে প্রবাবিলিটি ওই নোটটা 0 হওয়ার এবং প্রবাবিলিটি ওই নোটটা 1 হওয়ার মাল্টিপ্লিকেশনের সমান। মানে আপনার এই পার্টিকুলার নোটটা সুইচ করবে কিনা তা নির্ভর করবে ওই নোটটা 0 হওয়ার প্রবাবিলিটি কত এবং ওই নোটটা 1 হওয়ার প্রবাবিলিটি কত। মানে হচ্ছে 0 থেকে 1 বা 1 থেকে 0, এইটা নির্ভর করছে প্রবাবিলিটি অফ 0 টাইমস প্রবাবিলিটি অফ 1, যেহেতু এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ দুটা ঘটনা, একটা একটার উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। সো আলফাটা নির্ভর করছে এই আপনার পার্টিকুলার যে কোনো নোডের, আলফা নির্ভর করছে সেই নোডের 0 হওয়ার প্রবাবিলিটি কত এবং সেই নোডটা 1 হওয়ার প্রবাবিলিটি কত, এদের মাল্টিপ্লাইড ভ্যালুর উপরে। আমরা যদি এমন পাই যে কোনো একটা নোড 0 হবেই, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে 1। আর যদি আমরা দেখি যে একটা নোড কোনোদিনই 0 হবে না, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে ওই নোডের 0 হওয়ার 0। তাহলে আমি আপনাকে বললাম, ধরেন একটা লাইন আছে ভিডিডি, ভিডিডি একটা রেল, একটা ভিডিডি তার টানলাম, আর ধরেন একটা গ্রাউন্ডের তার টানলাম। আমাকে বলেন তো এই ভিডিডি তারের আলফা কত আর এই গ্রাউন্ডের আলফা কত হবে? আলফা মানে হচ্ছে এই ভিডিডি ওয়্যারটার 0 হওয়ার প্রবাবিলিটি কত, 1 হওয়ার প্রবাবিলিটি কত, আর এই গ্রাউন্ডটাও 0 হওয়ার প্রবাবিলিটি কত, 1 হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, এটা কত হবে বলেন তো? 0 আর 1। মানে আপনি বলতে চাচ্ছেন এটা 0 এটা 1? জি স্যার। আচ্ছা, এই আলফা কিন্তু এই নোডের, আর এই আলফাটা হচ্ছে এই নোডের। এই 0 মানে হচ্ছে, এই প্রবাবিলিটি অফ 0 মানে হচ্ছে আপনার এই নোডটা কি কখনো 0 হওয়ার সম্ভাবনা আছে সেটা, আর এই প্রবাবিলিটি অফ 1 হচ্ছে আপনার এই নোডটা কি কখনো 1 হবে কিনা তার সম্ভাব্যতা। ঠিক আছে, তাহলে দেখেন এই ভিডিডি লাইন যে সবসময়ই 1 ভোল্ট, শুরু থেকে এখন পর্যন্ত সে সবসময় 1 ভোল্ট, এই ভিডিডি লাইন প্রবাবিলিটি অফ 0 তার কি কখনো 0 হওয়ার কোনো সম্ভাবনা আছে? না স্যার। এই ভ্যালুটা 0 টাইমস এই ভ্যালুটা কত, প্রবাবিলিটি অফ 1, সে তো 1 ভোল্ট থেকে সে তো সবসময়ই 1, তাহলে তার ওইটা কি 1 হবে না? জি স্যার। তার মানে গুণ কিন্তু 0, এটার স্যার, আলফা বা সুইচিং অ্যাক্টিভিটি হচ্ছে 0। তার মানে এই ওয়্যার কখনোই সুইচ করে না, এবং সেটাই বলছে আপনার আলফা। আচ্ছা, গ্রাউন্ডের ক্ষেত্রে তাহলে কি পাচ্ছেন? গ্রাউন্ড ওয়্যারের ক্ষেত্রে তার 0 হওয়ার সম্ভাব্যতা কত? সে তো 0 থেকে সবসময় 0ই আছে। 0। তার 1 হওয়ার সম্ভাব্যতা কত? সে কখনোই 1 হবে না, তাই এটা 0, মাল্টিপ্লাইড ভ্যালু হচ্ছে 0। তার মানে ভিডিডি এবং গ্রাউন্ড এদের আলফা বা সুইচিং অ্যাক্টিভিটি হচ্ছে 0, এবং প্র্যাকটিক্যালি তো আপনারা তাই দেখতে পাচ্ছেন, তারা কখনোই সুইচ করে না। এখন আমি আপনাকে বললাম যে একটা ক্লক সিগন্যাল আছে, তাহলে এখন দেখেন এই ক্লক সিগন্যালটা, ধর আপনার ক্লক সিগন্যালের এই পয়েন্ট থেকে শুরু করে একটা পিরিয়ড দেখবেন, একটা পিরিয়ডের মধ্যে তাকায় দেখবেন যে ওই পিরিয়ডের মধ্যে তার চেঞ্জ হওয়ার সম্ভাব্যতা কত। আলফা হচ্ছে ওই একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে তার চেঞ্জ হওয়ার সম্ভাব্যতাটা বের করে, আলফা হচ্ছে ওই একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে তার চেঞ্জ হওয়ার সম্ভাব্যতাটা বের করে।
তাহলে একটা ক্লক সিগন্যালের জন্য আলফা কত? আলফা অফ এ ক্লক কত হবে? তার প্রবাবিলিটি অফ 0 আর প্রবাবিলিটি অফ 1 এর গুণফল। এখন আমাকে বলেন, একটা ক্লক সিগন্যাল তার একটা পিরিয়ডের মধ্যে শূন্য কি হয় কখনো? প্রবাবিলিটি অফ 0 হওয়ার সম্ভাব্যতা কত? দুইটাই ওয়ান হবে না স্যার? সে কিন্তু একটা ক্লক সিগন্যাল কিন্তু তার এই একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে একবার অবশ্যই 1 হবে, একবার অবশ্যই 0 হবে। এটা কিন্তু শিওর শট। 0 এবং 1 হওয়া কিন্তু তার জন্য শিওর শট। সে একবার 0 হবেই, তার মানে এটা একবার 1 হবে। সে একবার 1 হবেই, তার মানে এদের গুণফল হচ্ছে 1। তার মানে মনে রাখবেন, ক্লকের জন্য সুইচিং অ্যাক্টিভিটি হচ্ছে 1। এখন এই যে গেটটা আছে, আপনি কি চট করে দেখে বলতে পারবেন যে তার আউটপুট নোড এই আলফার মধ্যে তার সুইচ করার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি অফ 0 আর 1, এটা কি আপনারা দেখে বলতে পারবেন? এটা কিন্তু আমরা চট করে বলতে পারছি না, কারণ আমরা তো জানি না যে আউটপুট নোড ইনপুটের সিগন্যালটা কেমন আছে, সেটা কিন্তু আমরা জানি না। ইনপুটের সিগন্যালটা বলে দেওয়া থাকলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ আমাদের আলফা কত হবে, কিন্তু ইনপুট তো আপনি জানেন না। ওই এ আর বি ইনপুট তো অন্য জায়গা থেকে আসছে। তার মানে এ আর বি এর ইনপুটের সম্ভাব্যতা নিয়ে আমাদেরকে আউটপুটের আলফার সম্ভাব্যতা বের করতে হবে। আমাদের এ আর বি এর ভ্যালু তো আমরা কনস্ট্রাকটিভলি বলতে পারবো না যে এটাই হবে, বলতে পারবো না, কনক্লুসিভলি বলতে পারবো না, কিন্তু আমাদেরকে এ আর বি এর সম্ভাবনা আনতে হবে যে আচ্ছা এ হয়তো 0 হবে বা এ হয়তো 1 হবে, তার উপর নির্ভর করে আমার আউটপুট নোড জেড তার আলফাটা বের হবে। তার মানে এই আলফাটা নির্ভর করছে ইনপুট গুলার উপরে, ইনপুট গুলার সম্ভাব্যতার উপরে এই আলফাটা নির্ভর করবে, ইনপুট গুলার সম্ভাব্যতার উপরে এই আলফাটা নির্ভর করবে। আচ্ছা, স্যার তাহলে জি জি বলেন। স্যার এই যে এন্ড গেটের জন্য বললেন আর কি, জেড পয়েন্ট নোড হইতেছে মানে আলফাটা, এটা স্যার হ্যাঁ, একটা ফিক্সড ইনপুটের জন্য অলওয়েজ জিরো হওয়ার কথা না? কারণ মানে ওই কিন্তু জেড, কিন্তু কিন্তু আপনি ফিক্সড ইনপুট কিভাবে জানেন? সেটাই তো মানে এআরবি, স্পেসিফাইড ইনপুটের জন্য আর কি। কিন্তু এআরবি চেঞ্জ হবে না। আমরা এখন জি কি বের স্যার, করছি? হবে তো। আমরা তো সুইচিং অ্যাক্টিভিটি বের করছি। সুইচিং অ্যাক্টিভিটি হচ্ছে আলফা। এটা কারকে এফেক্ট করে? ডাইনামিক পাওয়ারকে এফেক্ট করে। তার মানে ইনপুট তো চেঞ্জ হবে, কিন্তু আপনি ইনপুটকে চেঞ্জ হতে বলতে পারবেন না যে এ আর বি চেঞ্জ হয়ে সবসময় যে ওয়ানই থাকবে। এই আচ্ছা, ফার্স্ট অফ অল এই চেঞ্জ হওয়া বলতে কি মিন করা হয়? এই চেঞ্জ হওয়া বলতে মিন করা হয় আপনার সার্কিটের যে ফ্রিকোয়েন্সি আছে, সার্কিটের একটা ক্লক থাকবে, সেই ক্লকের যে ফ্রিকোয়েন্সি আছে, ধরেন এই সার্কিটের ফ্রিকোয়েন্সি বলতে আমরা একটা পার্টিকুলার পিরিয়ড নিলাম, এখান থেকে শুরু করে আবার এখানে। তাহলে এরকম প্রত্যেকটা পিরিয়ডের জন্য কথা হচ্ছে যে আমার ইনপুটটা কি চেঞ্জ হয় কিনা। মানে এই প্রত্যেকটা পিরিয়ডের জন্য যদি আমার ইনপুটটা চেঞ্জ না হতো, তাহলে প্রত্যেকটা পিরিয়ডের জন্য আমার আউটপুটও চেঞ্জ হতো না, কোনো ডাইনামিক পাওয়ার কনজাম্পশনের ব্যাপারই নাই। কিন্তু আমরা তো শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এ আর বি চেঞ্জ হবে না, এ আর বি চেঞ্জ হতে পারে। আর এ আর বি যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু তার উপর নির্ভর করে আউটপুট চেঞ্জ হবে। একটু আগে যে ভিডিডি আর গ্রাউন্ড বলেছিলাম, ওই দুইটা রেল কিন্তু এই ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে কোনোদিনই চেঞ্জ হয় নাই। তাই আমরা বলে দিয়েছি যে আলফা হচ্ছে উভয়ের ক্ষেত্রেই 0, বিকজ এটা কোনোদিন চেঞ্জ হবে না। কিন্তু আপনার তো এই এ আর বি আসছে সার্কিটের অন্য জায়গা থেকে, যেটা আমরা জানি না কোত্থেকে আসছে। এ কে হয়তোবা আরো কিছু গেট ড্রাইভ করতেছে, সেখান থেকে আসলো। বি আসলো অন্য আরো কিছু সিগন্যাল থেকে। তারা চেঞ্জ হচ্ছে কিনা এটা তো আমরা আসলে বলতে পারবো না, কারণ আমরা তো জানি না সার্কিটের ইনপুট কি। ইউজার কি ইনপুট দিচ্ছে তা তো ইউজারের উপর নির্ভর করবে। আমরা তো বলতে পারবো না যে ইউজার এটাই ইনপুটে দিবে। তার মানে এ আর বি কিন্তু এই প্রত্যেকটা পিরিয়ডে গিয়ে কোনো না কোনো সময় চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার অর্থ আউটপুটটাও চেঞ্জ হবে কিনা সেটা নির্ভর করছে ইনপুট চেঞ্জ হওয়ার সম্ভাব্যতার উপরে। এই কারণেই বললাম যে এই আলফা, যেটা আপনার আউটপুট নোডে ছিল, আউটপুট নোডে সুইচিং এর যে আলফা আছে, সেটা নির্ভর করবে আপনার ওই ইনপুটের এ আর বি সুইচ করবে কিনা তার উপরে, এ আর বি সুইচ করবে কিনা তার উপর নির্ভর করবে। এবং ওইটার উপর নির্ভর করে আমরা এখন দেখব যে এই আলফার ভ্যালুটা কত আসে। এই কারণে আমরা আলফাকে বলছি সম্ভাব্যতা। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না, এটা একটা সুইচিং প্রবাবিলিটি। সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে একটা সুইচিং প্রবাবিলিটি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই অ্যান্ড গেটের জন্য যদি আমরা বের করি, ধরেন আমরা অ্যান্ড গেটের জন্য বের করছিলাম এ আর বি, আলফা ফর্মুলা হচ্ছে P0 P1। আমাকে দেখতে হবে এ আর বি এর সুইচিং এর সম্ভাব্যতা। আমরা তো জানি না এ কোত্থেকে আসছে, বি কোত্থেকে আসছে। আচ্ছা, আমরা যখন লিখবো, ধরেন আমরা ব্র্যাকেটে এভাবে লিখবো 0, 1।
এই 0 জায়গায় বসাবো হচ্ছে তার 0 হওয়ার সম্ভাব্যতা কত, আর 1 এর জায়গায় বসাবো তার 1 হওয়ার সম্ভাব্যতা কত। ধরেন একেবারে শুরুর যদি এ আর বি প্রাইমারি ইনপুট হয়, এ আর বি যদি প্রাইমারি ইনপুট হয়, তাহলে এ এর 0 এবং এ এর 1 হওয়ার সম্ভাব্যতা যে কোনো একটা ক্লক সাইকেলে সমান, বিকজ তারা প্রাইমারি ইনপুট। সো আমরা বলতে পারি হাফ কমা হাফ। বি এর জন্য প্রাইমারি ইনপুট হাফ কমা হাফ, প্রথম হাফ হচ্ছে তার 0 হওয়ার সম্ভাব্যতা কত, আর পরের হাফ হচ্ছে তার 1 হওয়ার সম্ভাব্যতা কত। অবভিয়াসলি এই দুটো যোগফল হতে হবে 1, 0 হওয়ার সম্ভাব্যতা আর 1 হওয়ার সম্ভাব্যতা মিউচুয়ালি এক্সক্লুসিভ, এদের যোগফল হতে হবে অবশ্যই 1। তাহলে একেবারে শুরুতে প্রাইমারি ইনপুট হিসেবে বলা হয়েছে এও 0 হতে পারে অর্ধেক সময়, অথবা 1 হতে পারে অর্ধেক সময়, বিও একই কথা, এই জন্য আমরা হাফ হাফ করে লিখলাম। তাহলে এ আর বি এর উপর নির্ভর করে যদি আমরা ট্রুথ টেবিলটা বানাই জেড এর, এই আউটপুট নোডের ক্ষেত্রে বের করছিলাম যেটাকে বলছিলাম জেড নোড, আমরা বলছি 0 0 এর জন্য 0 পাই, 0 1 এর জন্য 0 পাই, 1 0 এর জন্য 0 পাই, আর 1 1 এর জন্য 1 পাই, এটা আমরা বলছি। তাহলে এটার জন্য আপনারা যখন এই তিনটা ক্ষেত্রে আমরা কি পাচ্ছি আউটপুটে 0 পাচ্ছি, তার মানে এই তিনটা হচ্ছে প্রবাবিলিটি অফ 0, বের করে দিবে। আর লাস্টেরটা আপনি 1 পান, এটা আপনাকে প্রবাবিলিটি অফ 1 বের করে দিবে। এবং বের করার ফর্মুলাটা কি, আমাদের এইখানে সম্ভাব্যতাটা হবে এ এর 0 হওয়ার সম্ভাব্যতা বি এর 0 হওয়ার সম্ভাব্যতার উপর নির্ভর করছে। এটা এই 0টা কিন্তু নির্ভর করছে এই সম্ভাব্যতা আর এই সম্ভাব্যতার গুণফল। তাহলে 0 হওয়াটা নির্ভর করছে এ এর 0 হওয়ার সম্ভাব্যতা কত, হাফ, বি এর 0 হওয়ার সম্ভাব্যতা কত, হাফ, দুটোর হাফকে গুণ করলে কত আসে, 1/4। আচ্ছা, এ 0 হওয়ার সম্ভাব্যতা কত, 1/2, বি 1 হওয়ার সম্ভাব্যতা কত, 1/2, এই দেখেন বি তো 1/2, এও হচ্ছে 1/2, তার মানে এটার গুণফল হচ্ছে 1/4। আচ্ছা, আবার এ 1 হওয়ার সম্ভাব্যতা কত, হাফ, বি 0 হওয়ার সম্ভাব্যতা কত, এটাও হাফ, তাহলে হাফ আর হাফ গুণ করলে কত আসবে, 1/4। ফাইনালি এ 1 হওয়ার সম্ভাব্যতা কত, হাফ, বি 1 হওয়ার সম্ভাব্যতা কত, বিকজ ইকুয়াল সম্ভাবনা, হাফ, দুটার গুণফল হচ্ছে 1/4। তাহলে এখান থেকে আপনারা কি বলবেন, প্রবাবিলিটি অফ 0 হচ্ছে এই তিনটা কেস যোগ করলে কত আসে, 3/4, আর প্রবাবিলিটি অফ 1 কত, শুধু 1/4। তার মানে আপনার আলফা হচ্ছে probability of 0 probability of 1 এর গুণফল, দ্যাট মিন্স 3/4 টাইমস 1/4, অর্থাৎ 3/16। এটা হচ্ছে এই নোডের সুইচিং অ্যাক্টিভিটি, এটা ওই নোডের পার্টিকুলারলি ওই নোডের সুইচিং অ্যাক্টিভিটি, তার মানে এটার সুইচিং অ্যাক্টিভিটি হচ্ছে 3/16। বুঝতে পারছেন কম্পিউটেশনটা? জি স্যার। এবং এই নোডের জন্য যখন ব্র্যাকেট দিয়ে লিখবেন এভাবে, প্রথমে লিখতে বলেছি কি 0 হওয়ার সম্ভাব্যতা, পরে লিখতে বলেছি 1 হওয়ার সম্ভাব্যতা, তাহলে এখানে কত লিখবো, এখানে লিখবো 3/4, বিকজ তার 0 হওয়ার সম্ভাব্যতা বের করেছেন কত, 3/4, আর এখানে লিখবো 1/4। এটা ক্লিয়ার? কেন এটা লাগলো, কারণ হচ্ছে ধরেন আমি এখন আপনাকে আরেকটা দিলাম অ্যান্ড গেট, এবার বললাম এই অ্যান্ড গেটের আলফা বের করবেন, এই নোডকে আমি বললাম ওয়াই নোড, এর ইনপুটটা আমি লাগাই দিলাম এখান থেকে, আর আরেকটা ইনপুটে বললাম সি আছে, যেহেতু সি একটা প্রাইমারি ইনপুট আমরা বলতে পারি তার 0 এবং 1 হওয়ার সম্ভাব্যতা সমান। কিন্তু এই যে আমি অন্য প্রান্তে এই জেড থেকে একটা তার এনে লাগালাম, এখানে কিন্তু 0 আর 1 হওয়ার সম্ভাব্যতা সমান না, এখানে 0 আর 1 হওয়ার সম্ভাব্যতা কত, 0 হওয়ার সম্ভাব্যতা হচ্ছে 3/4, আর 1 হওয়ার সম্ভাব্যতা হচ্ছে 1/4। এখন কি বুঝতে পারছেন এই ভ্যালুগুলোর গুরুত্ব কোথায়? এই নোডের কিন্তু এখন 0 হওয়ার সম্ভাব্যতা আর 1 হওয়ার সম্ভাব্যতা এক না, সমান না, কিন্তু ডিফারেন্ট, তার 0 হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য এটা হচ্ছে 3/4, একটু আগে বের করলাম, আর এটাতে 1 হওয়ার সম্ভাবনা কম, সেটা 1/4। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা ভ্যালু সেটের উপর নির্ভর করে আমরা যখন ওয়াই নোডের আলফা বের করব,
তখন আমাদের কি করতে হবে? এখন তো একটা অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটের জন্য ট্রুথ টেবিল লেখেন। 0 0 জন্য 0, 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0, 1 1 এর জন্য 1। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ 0, তাই তো? তাহলে এর জন্য যখন আমি প্রবাবিলিটি অফ 0 বের করছি, তখন বলেন তো এখানে কত কত গুণ করব? এ 0 হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ লিখলাম কেন, সরি, এটা তো জেড হবে। এটা তো জেড, বিকজ আমি তো জেড কানেক্ট করেছি। এটা কিন্তু জেড, এখানে জেড কানেক্ট করেছে, আর অন্যটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। আমরা এখন কিন্তু এই গেটের জন্য করছি, জেড আর সি। তাহলে এই জেড শূন্য হওয়ার সম্ভাব্যতা কত? 3/4। জি স্যার, সি শূন্য হওয়ার সম্ভাবনা কত? হাফ। হাফ। তার মানে হচ্ছে 3/8। আচ্ছা, জেড শূন্য হওয়ার সম্ভাবনা একটু আগে লিখলাম 3/4, সি 1 হওয়ার সম্ভাবনা কত? হাফ। হাফ। তার মানে 3/8। আচ্ছা, 1 0, জেডটা 1 হওয়ার সম্ভাবনা কত? 1/4। আর সি 0 হওয়ার সম্ভাবনা 1/2, তার মানে 1/8। এই তিনটা হচ্ছে আপনার প্রবাবিলিটি অফ 0। তার মানে তিনটার যোগফল কত হবে? 3 3 6 এর 7/8। আর ফাইনালি এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ 1, যেখানে জেড 1 হওয়ার সম্ভাবনা 1/4, আর সি 1 হওয়ার সম্ভাবনা হাফ। তার মানে শুধু 1/8, অর্থাৎ প্রবাবিলিটি অফ 1 হচ্ছে শুধু 1/8। তার মানে এই দুটো থেকে আপনার আলফা আসবে কত? 7/8 টাইমস 1/8, দ্যাট মিনস 7/64। অর্থাৎ এই ওয়াই নোডের জন্য আপনারা কি লিখবেন? আলফা হচ্ছে 7/64, এবং তার জন্য ব্র্যাকেটে কি করবেন? লিখে রাখবেন, প্রথমে লিখবেন শূন্য হওয়ার সম্ভাবনা, সেটা কত? 7/8 পেয়েছি, সেটা 7/8। তারপর লিখবেন 1 হওয়ার সম্ভাবনা, যেটা পেয়েছি 1/8, লিখবেন 1/8। ঠিক আছে, বলেন কারো কোনো কনফিউশন আছে এটাতে? কনফিউশন না থাকলে আরেকটা এক্সাম্পল দেখবো। জি স্যার, সমস্যা নেই। 32 জন প্রেজেন্ট, কারো কোনো সমস্যা থাকলে বলেন। এক্সামে আপনাদেরকে অবশ্যই একটা এরকম দিব ইনশাআল্লাহ, যেখানে আপনার একটা এরকম ধরেন সার্কিট দিব। ধরেন একটা উদাহরণ দিই, এক্সামে আপনাদেরকে ধরেন যেটা সলভ করব, দেখা একটা একটা নর গেট দিলাম, ধরেন একটা নর গেট দিলাম, একটা ইনভার্টার, তারপর ধরেন একটা 2 ইনপুট ন্যান্ড গেট দিয়ে ধরেন আরেকটা ইনভার্টার দিলাম, এরকম দিয়ে বললাম যেখানে ইনপুট আছে তিনটা এবিসি, এই তিনটা ইনপুটের জন্য ধরেন আমাদের একেবারে মাঝখানের এই প্রথম নোড হচ্ছে N1, পরের নোড হচ্ছে N2, এই নোড হচ্ছে N3, ফাইনালি আউটপুট হচ্ছে জেড। বলা হলো আপনাকে এই প্রত্যেকটা নোডের জন্য আলফা বের করবেন, প্রত্যেকটা নোডের আলফা বের করবেন, যেখানে এ বি আর সি প্রাইমারি ইনপুট, এরা প্রাইমারি ইনপুট এবং তারা ইকুয়ালি প্রবাবল। তার মানে তাদের ব্র্যাকেটে লিখতে হবে হাফ হাফ, প্রথমটা হচ্ছে 0 ইন্ডিকেট করে, পরেরটা হচ্ছে 1 ইন্ডিকেট করে প্রবাবিলিটি। এরকম একটা ধারণা দিয়ে দিলাম, আপনাকে বের করতে হবে। তাহলে আপনারা কিভাবে বের করবেন? শুরু থেকে স্টেপ বাই স্টেপ যাবেন। ফার্স্ট অফ অল এখানে একটা নর গেট আছে, নর 2, 2 ইনপুট নর গেট, 2 ইনপুট নর গেট আছে, আর তারপর আছে একটা 2 ইনপুট ন্যান্ড গেট, ন্যান্ড 2। তাহলে নর 2 আর ন্যান্ড 2 ট্রুথ টেবিল আমাদের লাগবে। নর 2 আর ন্যান্ড 2 ট্রুথ টেবিল লাগবে। প্রথমত নর 2 ট্রুথ টেবিল দিয়ে আমরা শুরু করব। সো নর 2 এর জন্য আমাদের ইকুয়ালি প্রবাবল, সো হাফ হাফ। প্রথম ভ্যালু হচ্ছে 0 এর জন্য, পরের ভ্যালু 1 এর জন্য, হাফ হাফ লিখে শুরু করি। আচ্ছা, নট 2 এর জন্য ট্রুথ টেবিলটা কেমন হয় আমাদের? নট 2 ট্রুথ টেবিলটা হচ্ছে
আউটপুট নোড তো n1, সো 0 0 0 1 1 0 1 1। তাহলে নর 2 করতে যাচ্ছি আমরা। 0 0 জন্য আমাদের 0 হয়ে 1 আসে, বাকি সবগুলোর জন্য তো আমাদের অর হয় 1, আউটপুট আসবে 0। সো এটা একটা নর টু ট্রুথ টেবিল, রাইট? ঠিক আছে, দেখা কি ভুল করেছে কিনা দেখেন তো। না নর টু, স্যার, ঠিক আছে। আচ্ছা। তাহলে এটার জন্য যখন আমরা প্রবাবিলিটি বের করব, প্রবাবিলিটি অফ জিরোটা বের হবে এখান থেকে, এই তিনটা জিরো, আর প্রবাবিলিটি অফ ওয়ানটা বের হবে এখান থেকে। তার মানে এই প্রবাবিলিটি অফ ওয়ানটা নির্ভর করছে এ এর শূন্য আর বি এর শূন্য হওয়ার সম্ভাবনার গুণফল। তো এদের তো সম্ভাবনা সমান, এটাও হাফ এটাও হাফ, তার মানে এটা দাঁড়াচ্ছে 1/4। আর বাকি তিনটার জন্য আমাদের প্রথমে এটা বরাবর আসবে 1/4, পরেরটা 1/4, এটা 1/4। তার মানে এখানে প্রবাবিলিটি অফ জিরো দাঁড়াবে 3/4। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যালুটা এই আলফা বরাবর এই n1 নোডের জন্য বের করলাম। তো কত কত আসলো, শূন্য আগে লিখবো আর এককে পরে লিখি নিজেদের বোঝার সুবিধার জন্য। সো 3/4, 1/4। প্রথমে শূন্যের জন্য লিখেছি, পরে একের জন্য লিখেছি। আর তার জন্য আলফা কি হবে, আলফা হবে এই দুটো ভ্যালুর গুণফল, মানে যে দুটোকে এখানে লিখবেন তাদের গুণফল, তার মানে 3/16। এখন একটা ইনভার্টার কি করে, একটা ইনভার্টার যেটা n1 নিচ্ছে ইনপুটে আর n2 দিচ্ছে আউটপুটে, সে যখন 0 পায় সে করে 1, যখন 1 পায় সে করে 0, তাই তো? তার মানে তার প্রবাবিলিটি অফ 1 কত, তার প্রবাবিলিটি অফ 1 নির্ভর করছে n1 0 হওয়ার উপরে। তো n1 0 হয় মানে হচ্ছে 3/4, আর আউটপুটটা 0 হয় কখন, প্রবাবিলিটি অফ 0, n1টা যখন 1, তো n1 1 হচ্ছে 1/4, তাহলে 1/4। তাহলে তার জন্য আমাদের আলফা কত দাঁড়াবে, একই রকম গুণ করলে 3/16। ভ্যালুগুলো হবে 1/4, 3/4। তার মানে এখানে হবে এটা 3/16, আর তার ভ্যালুটা হবে 1/4, 3/4। এটাই হচ্ছে সুবিধা ইনভার্টারের জন্য। আসলে আলফা দেখেন একই থাকে, ইনভার্টার তো কোনো কিছু চেঞ্জ করে না, জাস্ট সিগন্যালের লেভেলটা চেঞ্জ করে। সো ইনভার্টারের জন্য আসলে আলফা দেখেন একই থাকে, এই ইনপুট প্যাটার্নের প্রবাবিলিটিটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সে 1 কে 0 করে, 0 কে 1 করে। সো ওখানে 3/4 থাকলে এখানে সেটা হয়ে গেছে 3/4 পরে, 1/4 পরে ছিল, এখানে হয়ে গেছে আগে। ঠিক আছে, বুঝতে পারছেন n2 পর্যন্ত সবাই? জি স্যার। এখন ন্যান টু এর জন্য দেখেন, ন্যান টুর জন্য ইনপুটে আছে n2 আর c, তার আউটপুটে বের হয়েছে n3। তাহলে সম্ভাবনা 0 0 0 1 1 0 আর 1 1, এটার জন্য এখন বের করব। আচ্ছা, n2 0 আর c 0, বাই দ্য ওয়ে এটা একটা ন্যান্ড গেট। আগে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা লিখি। ন্যান্ড গেট মানে হচ্ছে এই প্রথম তিনটার জন্যই অ্যান্ড হয় হচ্ছে 0, তার মানে ন্যান্ড হবে হচ্ছে 1, আর লাস্টের জন্য হচ্ছে অ্যান্ড হয় 1, আউটপুট হবে 0। তার মানে শুধু এখান থেকে আপনার প্রবাবিলিটি অফ 0 বের হবে, বাকি তিনটা থেকে আপনার কি বের হবে, প্রবাবিলিটি অফ 1। আচ্ছা, এই প্রবাবিলিটি অফ 0টা কত, যখন n2 1, co হচ্ছে 1, c তো ইকুয়ালি প্রবাবল বিকজ c একটা প্রাইমারি ইনপুট। সো c এর 1টা হচ্ছে এটা, আর n2 এর 1টা কোনটা, এই যে পরেরটা সেকেন্ডটা 3/4। সো 3/4 আর হাফ, এদের গুণফল হচ্ছে 3/8। আর উপরে প্রথমে n2 0 c 0 বের করেন, n2 0 হচ্ছে 1/4, এটা 1/2, গুণফল হচ্ছে 1/8। তারপরে n2 0 বাট c1, n2 0 হচ্ছে 1/4, c1 হচ্ছে হাফ, গুণফল 1/8। তারপরে n2 1, c হচ্ছে 0, n2 1 হচ্ছে 3/4, c হচ্ছে 0, 1/2, গুণ করলে 3/8। 3/8, তার মানে আপনারা যদি এই তিনটাকে যোগ করেন, এই তিনটাকে যদি যোগ করেন আপনারা প্রবাবিলিটি অফ 1 পাবেন। যোগ করলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 5/8। তার অর্থ আমাদের ওই নোডের জন্য আলফা হচ্ছে প্রবাবিলিটি অফ 0 এন্ড প্রবাবিলিটি অফ 1 এর গুণফল, সেটা কত,
0 হচ্ছে 3/8 আর 1 হচ্ছে 5/8, দ্যাট মিনস 15/64। অবশ্যই মনে রাখবেন, যখনই এই ভ্যালুগুলো বের করবেন, বের করার পরে কিন্তু একটু নিজেদের মতন করে রাফে যোগ করে দেখেন যে এই দুটা কি যোগ করে 1 হয় কিনা, বিকজ দুইটা প্রবাবিলিটি মিউচুয়ালি এক্সক্লুসিভ, যোগফল অবশ্যই 1 হতে হবে। এখানে দেখেন, আপনার যদি 3/8 আর 5/8 কে যদি যোগ করেন রাফে, তাহলে কিন্তু প্রবাবিলিটি 1 আসে। তার মানে এটা কম্পিউটেশন সোফার আশা করা যায় ঠিক আছে। তাহলে আপনারা এখানে সুইচিং কত পাচ্ছেন? ইভেনচুয়ালি 15/64, মানে এই আলফার ভ্যালু হচ্ছে 15/64। এবং তার জন্য আমাদের প্রবাবিলিটি অফ 0 আর 1 কত সেটা লিখতে হবে ওখানে। প্রবাবিলিটি অফ 0 হচ্ছে 3/8 আর একটা হচ্ছে 5/8, তার মানে এখানে 3/8, 5/8 এটা লিখলাম, 3/8 আর 5/8। আর যেহেতু তারপরে একটা ইনভার্টার আছে, তাহলে ইনভার্টারের জন্য কি বলেছি আমরা দেখেছি একটু আগে, সুইচিং অ্যাক্টিভিটি একই থাকবে, শুধু আমাদের এই সুইচিং এর প্রবাবিলিটিটা অল্টার করে। 5/8 পরে ছিল, ওটাকে আগে লিখবো, আর 3/8 আগে ছিল, ওটাকে লিখবো পরে। তাহলে আপনার এই ফাইনালি জেড নোডের জন্য প্রবাবিলিটি রেডি, আর আলফা আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, বুঝতে পারছেন এই পর্যন্ত? কারো জি কোনো স্যার। প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে ধরেন আপনাদেরকে এরকম একটা সার্কিট এক্সামে দিয়ে দিলাম, এরকম একটা সার্কিট ধরেন এক্সামে দিয়ে দিলাম। একটা 4 ইনপুট ABCD, যার আমরা ধরেন এখান থেকে জেড কে আউট হিসেবে নিচ্ছি। এটা একটা, বলেন তো এটা কি সার্কিট? স্যান্ড। এটা একটা ন্যান্ড, 4টা ইনপুট, এটা একটা 4 ইনপুট ন্যান্ড গেট না? বলতে পারেন এটা কোন সার্কিট ফ্যামিলি দিয়ে বানানো হয়েছে? কোন সার্কিট ফ্যামিলি মানে হচ্ছে, আপনারা এই উপরটার দিকে তাকালে কি দেখতে পাচ্ছেন? একটা পিমস যেটা অটোমেটিক্যালি গ্রাউন্ডেড, এটাকে কি বলেছিলাম আমরা? কি বলেছিলাম? সুডো এনমস। লাগানো হয়েছে পিমস, কিন্তু গ্রাউন্ডেড এর কারণে এটা সবসময় এনমস এর মতন বিহেভ করছে, তাই এটাকে বলা হচ্ছে সুডো এনমস, সবসময় অন। লাগানো হয়েছে পিমস কিন্তু সিগন্যাল না দিয়ে গ্রাউন্ড দিয়ে রেখেছি, এটা সবসময় অন। পড়ানো হয়েছে এটা সুডো এনমস। আমি বললাম এই এবিসিডি 4টা কোনো জায়গা থেকে এসছে, কোনো জায়গা থেকে এসছে, এবং আমি বলে দিলাম যে ওই ভ্যালুগুলা 0 আর 1 প্রবাবিলিটি ধরে এভাবে ধরেন দিয়ে দিয়েছি, এভাবে ধরেন দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর হাফ অফ করে দেয়নি, ভ্যালু কিন্তু চেঞ্জ করেছে। সো ভ্যালু কিন্তু দেখে নিয়ে ক্যালকুলেট করবেন, র্যান্ডামলি কিন্তু বসায়েন না। আমি ভ্যালু দিয়ে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে, এবিসিডি 4টার জন্য। এটা একটা 4 ইনপুট ন্যান্ড গেট, বাট সুডো এনমস ফ্যামিলির 4 ইনপুট ন্যান্ড গেট। আমি আপনাকে বললাম এই আউটপুট নোডের জন্য আলফাটা বের করেন, এবার পারবেন বের করতে? জি এই স্যার, আউটপুট পারা। নোডের জন্য বের করতে হবে আলফা, প্রবাবিলিটি হচ্ছে 0 আর 1, সম্ভাবনা বের করতে হবে 0 আর 1। ঠিক আছে, এখন আমাকে বলেন এর প্রবাবিলিটি অফ 0 কত? তার প্রবাবিলিটি 0 কত? আউটপুটটা 0 হয় কখন? এই স্যার আউটপুটটা 0 হয় কখন? স্যার হয়তো একবার 4, মানে 4টার ভেরিয়েবলের ক্ষেত্রে 16টা ইনপুটে তো একবারই স্যার 0 আসে। একবারই মাত্র 0 আসে, তার মানে সেটা কখন হয়? যখন আপনার 4টা ইনপুটে 0 এইটা, যখন 4টা কি 0 থাকবে। তাই কি?
এই অফ চারটা থাকবে একমাত্র অফ থাকবে। অন থাকবে না। জি স্যার, ওয়ান যখন তখন। এই চারটা ওয়ান হলেই তো আপনার একমাত্র প্রবাবিলিটি অফ জিরো পাওয়ার সম্ভাবনা আছে। অন্য কারোর জন্য তো এটা কখনোই আউটপুটটা জিরো হবে না। শুধুমাত্র এই চারটার জন্যই আপনার এই চারটা ওয়ান হলেই একমাত্র আউটপুট জিরো হয় না, জেড আউট জিরো হয়, শুধুমাত্র এই চারটা ওয়ান হলে, তাই না? জি তাহলে স্যার। এই চারটা ওয়ান হয় কখন? সেই চারটা এখানে নিয়ে গুণ করতে হয় না? একটু আগে ফর্মুলা দেখালাম। তো এই চারটা ওয়ান হয় কখন? এখান থেকে দেখেন 0.2, 0.3, 0.5, 0.4, মানে 0.2, 0.2, 0.3, 0.5, 0.4 গুণ করলে কত আসে? 120, চারটা জিরো লাগবে, 0. এটা মানে আসছে 0.012। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ জিরো। আলফা এখনো কিন্তু বের করিনি, তার মানে এই ভ্যালুটা এখানে নিয়ে বসান, 0.012 টাইমস প্রবাবিলিটি অফ ওয়ান কত? স্যার 0.998। সর্বনাশ, কত বললেন? 0.988। আচ্ছা আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন উনি কিভাবে বলেছে? ওয়ান মাইনাস স্যার প্রবাবিলিটি অফ জিরো স্যার। হ্যাঁ, সবাই এটা করছেন ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ জিরো দিয়ে করছেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা তো এখানে অ্যাপ্লিকেবল না। এটা এখানে অ্যাপ্লিকেবল না। এটা একটু আগে সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, এখন তো এটা অ্যাপ্লিকেবল না। কেন এখন অ্যাপ্লিকেবল না বলতে পারেন? স্যার হাফ হাফ নাই তাই, মানে প্রাইমারি ইনপুট নাই এই জন্য। হুম, তার জন্য না। এই সার্কিটটা প্রবাবিলিটি অফ ওয়ান হচ্ছে ওয়ান। এই সার্কিটের জন্য প্রবাবিলিটি অফ ওয়ান হচ্ছে ওয়ান, কারণ এটা হচ্ছে একটা স্যার উপরের সুডো সার্কিট তো এনমস। অনেক উপরে আছে উপরের স্যার। সার্কিটটা সবসময় অন, তার পিমসটা সারা জীবন অন। সো এই সার্কিটটা সব সময়ই চেষ্টা করছে আউটপুটকে হাই করতে। এই সার্কিটটা সবসময় চেষ্টা করছে আউটপুটকে হাই করতে। এই সার্কিটটার পিমসটা সবসময় অন। এই সার্কিটটা সবসময় চেষ্টা করছে আউটপুটকে হাই করতে। এই কারণে এর প্রবাবিলিটি অফ ওয়ান হচ্ছে ওয়ান। এখানে বসবে ওয়ান। এটার সুইচিং অ্যাক্টিভিটি হচ্ছে 0.012। ঠিক আছে, এখানে কেন এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হচ্ছে না? বিকজ এটা অ্যাপ্লিকেবল হবে যদি আপনার ওটা স্ট্যাটিক সিমস ইনভার্টার হয়, বা সরি ইনভার্টার কেন বললাম, স্ট্যাটিক সিমস ফ্যামিলি হয়। স্ট্যাটিক সিমস ফ্যামিলি হয়, তার জন্য এটা হয়। বিকজ স্ট্যাটিক সিমস ফ্যামিলিতে উপরে যা হয় নিচে অফ করে দেয়, আবার নিচে অন করলে উপরে অফ হয়ে যায়। তার জন্য একটা আরেকটার কমপ্লিমেন্টারি হয়, মানে একটা আরেকটার মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু এইখানে কিন্তু প্রবাবিলিটি অফ জিরো আর প্রবাবিলিটি অফ ওয়ান এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। না বলে এদের যোগফল এখানে ওয়ান হবে না। এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ না বলে এদের যোগফল এখানে ওয়ান থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে। বিকজ মিউচুয়ালি যদি এক্সক্লুসিভ না হয়, তাহলে আপনারা একটা ফর্মুলা পড়েছিলেন, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা পড়েছেন জি স্যার। প্রবাবিলিটিতে। এই ভ্যালুটা এক্সক্লুসিভ হলে হয়ে যায় জিরো, স্ট্যাটিক সিমস ফ্যামিলির ক্ষেত্রে, সরি। কিন্তু এখানে সুডো এনমস বা যাদের ক্ষেত্রে, এটা মনে রাখবেন ক্লিয়ারলি, যাদের ক্ষেত্রে প্রতিটা সাইকেলে এরকম অন থাকার সম্ভাবনা আছে, যাদের ক্ষেত্রে প্রতিটা সাইকেলে এরকম অন থাকবেই, একবার না একবার হলেও অন থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টার্মটা শূন্য না। তাদের ক্ষেত্রে আপনার দেখতে হবে যে প্রবাবিলিটি অফ জিরো বা ওয়ান কোনটা হবেই। যদি আপনারা এমন পান যে কোনো একটা সার্কিটের একটা সাইকেলের মধ্যে একবারের জন্য হলো শূন্য বা একবারের জন্য হলো এক হওয়াটা শিওর শট, তাহলে আপনারা ইজিলি বলতে পারবেন ওই প্রবাবিলিটিটা হচ্ছে ওয়ান। এখানে এই উপরেরটা হাই হওয়ার কারণে আউটপুটটা হাই হওয়াটা হচ্ছে শিওর শট।
প্রবাবিলিটি অফ 1 সে সুযোগ পেলেই হতে পারবে, কোনো সমস্যা নাই। তো এই জন্য ওই সম্ভাবনাটা হচ্ছে 1, তাই এখানে 1 বসানো হয়েছে। এই জন্য এর আলফাটা আসছে প্রবাবিলিটি অফ 0 টাইমস এই ভ্যালুটা 1 বলে এটাকে আগে বের করেছি 0.012 টাইমস 1, সেটা দাঁড়াচ্ছে 0.012 টাইমস 1, আলটিমেটলি 0.012। এটা আলফা। তাহলে আমি আপনাকে এক্সামে এরকম দিতে পারি, কিন্তু এখানে একটা 4 ইনপুট ন্যান্ড গেট দেখানো হয়েছে, আমি হয়তো বা সুডো ইনভার্স দিয়ে আপনাকে বললাম একটা ধরেন বললাম এ প্লাস বি সি প্লাস ডি হোল বার। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস, আমি আপনাকে বললাম এই সার্কিটটাকে প্রথমে ডিপ্লেশন মোড এনমস ওটা দিয়ে ডিজাইন করেন, পড়ানো হয়েছে কিন্তু। বললাম এটাকে ডিপ্লেশন মোড এনমস দিয়ে ডিজাইন করেন, তারপরে বলবো যে ওটার জন্য এ বি সি ডির এরকম প্রবাবিলিটি দিয়ে দিব, দিয়ে বলবো যে এখন এর আউটপুট নোডের আলফা বের করেন। কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছেন? আমি আপনাকে বলবো এই এক্সপ্রেশনটা দিয়ে এই এক্সপ্রেশনের জন্য আপনারা ডিপ্লেশন মোড বা ডিপ্লেশন মোড এনমস দিয়ে ওই ফ্যামিলি দিয়ে সার্কিটটা ডিজাইন করেন ফার্স্টে। তারপরে বলবো যে এবিসিডির প্রবাবিলিটি যদি দেওয়া থাকে এরকম, তাহলে তার জন্য আউটপুটের আলফা বা সুইচিং অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কত বের করেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? আলফা কম্পিউটেশন খুবই জরুরি, বিকজ আলফা কম্পিউটেশনের উপর নির্ভর করে আমরা যে ট্রানজিস্টর সাইজিং পড়েছি, এটা খুবই মানে ছোট সার্কিটের ক্ষেত্রে এইভাবে করা যায়। যখন আপনার অনেক বড় সার্কিট নেটওয়ার্ক হবে তখন এভাবে এত সহজে সুইচিং করা যায় না, ট্রানজিস্টর সাইজিং করা যায় না। তখন এই আলফাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আলফার উপর নির্ভর করে আমাদের ট্রানজিস্টর সাইজিং করতে হয়। বিকজ আলফা যদি ঠিক মতন আপনি না হিসাব করতে পারেন, কারণ আলফা এফেক্ট করছে লোডের সাথে, সি এর সাথে মিলে পাওয়ারকে এফেক্ট করবে। সো আপনার যে সকল নোডের ক্যাপাসিটেন্স বেশি সেখানে আপনার আলফা কমাতে হবে, যেখানে আপনার সি কম সেখানে আপনি আলফা বাড়াতে পারবেন। মানে যে সকল নোডের মধ্যে বড় বড় ক্যাপাসিটেন্স আছে আপনাকে সেই সকল নোডের আলফা অবশ্যই কমানোর চেষ্টা করতে হবে কোনো না কোনো ভাবে, এমন ভাবে ডিজাইন করবেন যাতে করে ওখানে আলফাটা কম হয়। যদি করতে পারেন তাহলে আপনার ইভেন্চুয়ালি ডাইনামিক পাওয়ার কনজাম্পশনটা কমবে। তো এই জন্য আলফা ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে আজকে এই পর্যন্তই। যাওয়ার সময় চ্যাট বক্সে আইডি লিখে যাবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আজকে এই পর্যন্তই, যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, তা না হলে চ্যাট বক্সে অবভিয়াসলি আইডি লিখে যাবেন।